এত ভালো একটা খবর তুই আমাদের কাছ থেকে লুকিয়ে রাখছিস? পাগল মেয়ে, নিশ্চয়ই লজ্জায় বলতে পারিসনি। ইভান জানে? শেষের বাক্যের উত্তর স্বরূপ তন্ময়ী মাথা নেড়ে না জানালো। তাদেরকে সান্ত্বনা রহমানের হাসি চওড়া হলো। মেয়েটা লজ্জা পেয়ে কাউকে জানায়নি। তন্ময়ীকে কাছে টানলেন তিনি, বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে বললেন, ওরে বোকা মেয়ে, এত সুন্দর সুসংবাদ তুই তাকে জানাসনি? আল্লাহ! আজ কয়েকদিন বাদে তন্ময়ের মুখে হাসি ফুটলো। এবার যেন অনুভব হলো সত্যি সে মা হতে চলেছে। লোকে ঠিকই বলে খুশি ভাগ করে নিলে খুশি দ্বিগুণ হয়। সেই খুশির মর্মতাও খুব সুগভীর আর আনন্দদায়ক হয়। আচ্ছা, নতুন প্রাণের আগমনে ছোট মা যতটা খুশি, তার চেয়ে তো দ্বিগুণ খুশি ইভানের হওয়ার কথা। সে কি খুশি হবে? তন্ময়ের ভাবনার মাঝে উঁচু গলায় সান্ত্বনা রহমান হাঁক ছাড়লেন। ও বুবুনি, তুমি কোথায়? তাড়াতাড়ি এদিকে আসো। কানে সান্ত্বনা রহমানের হাঁক যেতে নিহারিকা বেগম কেমন হন্তদন্ত হয়ে ছুটে এলেন। গায়ের অ্যাশ কালারের কালো পাড়ে শাড়িটা অর্ধভেজা। জাহিদ সাহেবকে গোসল করাতে গিয়ে রোজ এরকমটা অর্ধভেজা হয়ে যান তিনি। জাহিদ সাহেবকে গোসল করিয়ে পোশাকটা কোনো মতে গায়ে জড়াতে সান্ত্বনা রহমানের হাঁক শুনতেই দৌড় দিলেন তিনি। না জানি কি না কি হয়েছে, কিন্তু কিচেনে আসতে চিত্র অন্যরকম দেখে পায়ের গতি কমালেন। ভয় পেয়ে গিয়েছিলেন, কি হয়েছে তার ঠিক নেই। কিছু হয়নি দেখে স্বস্তির শ্বাস নিলেন। নিহারিকা বেগমকে দেখতেই সান্ত্বনা রহমান কেমন উচ্ছ্বসিত গলায় বললেন, বুবুনি, তুমি এসেছো? তোমার ছোট্ট বৌমা যে কি কাণ্ড ঘটিয়ে বসে আছে! তন্ময় লজ্জায় মাথা নিচু করে ফেলল। সান্ত্বনা রহমান বলেই চললেন, তোমার ছোট্ট বৌমা মা হতে চলেছে, আর তোমার ছোট্ট ছেলে বাবা। ও আল্লাহ, বলিস কি? আমি দাদি হব? বিস্ময়ে মুখে হাত চেপে ধরলেন তিনি। তন্মধ্যে সান্ত্বনা রহমান উচ্ছ্বসিত গলায় বললেন, আরে, তুমি একা দাদি হবে নাকি? আমি দাদি হব না? ও তাই, আমরা দাদি হব। এ তো মহা সুসংবাদ। নিহারিকা বেগম আনন্দে বাকহারা হলেন। তন্ময়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে নিলেন বুকে, কপালে চুমু খেলেন, মাথায় চুমু খেলেন। বিস্ময় হয়ে থাকা মন ভাবতে বসলেন, তার দুষ্টু ছেলেটা বাবা হবে। সেই চঞ্চল দুষ্টু প্রাণবন্ত ছেলেটা তার বাবা হবে। বাবা! ততক্ষণে সান্ত্বনা রহমানের হাঁকে কিচেনে একটা জটলা বসে গেল। বাড়িতে যে কজন মানুষ ছিলেন সবাই হাজির হলেন। সুসংবাদটা সবার কানে যেতে খুশির হাট বসলো যেন। হইচই পড়ে গেল পুরো বাড়িতে। আরে হাফিজ কোথায়? হাফিজকে ডেকে মিষ্টি আনতে পাঠাও বড় বৌমা। আমি বুড়ো মা হতে চলেছি। কতদিন পর বাড়িতে একটা নতুন বাচ্চা আসতে চলেছে। আমার ইভান দাদু ভাই বাবা হবে। সুখবর জানাও সবাইকে। জাহিদকে খবরটা দিয়ে এসো, বলো যে দাদু হতে চলেছে। শাশুড়ির খুশির বার্তায় জাহিদ সাহেবের কথা মনে পড়ল নিহারিকা বেগমের। তখন তাড়াহুড়ো করে চলে এসেছে। মানুষটা হয়তো অস্থির হয়ে আছে, বাহিরে কি হলো এই ভেবে। হুইল চেয়ারে বসা থাকলে নিজেই আসতে পারত, কিন্তু বিছানায় বসা মানুষটার ছটফট করা ছাড়া উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে তন্ময়ীকে বুক থেকে ছাড়লেন তিনি। মায়াময় দৃষ্টি ফেললেন মেয়েটার লাজুক মলিন মুখের দিকে। উজ্জ্বল হলুদ মুখটা মলিন হওয়ার কারণ, তবে এটা তন্ময়ী কোনো একটা অসুস্থতায় ভুগছে এটা তিনি বেশ বুঝতে পেরেছিলেন, যার উত্তর বারবার শ্রুতিও মেলেনি। হয়তো মেয়েটা লজ্জায় বলতে পারেনি, কিন্তু কারণটা এটা হতে পারে এটা তিনিও আশা করেননি। অমায়িক হাসলেন নিহারিকা বেগম। তন্ময়ীর মাথায় মমতার হাত ছোঁয়ালেন। সেই হাত নেমে এলো মেয়েটার গালে। অতঃপর সেই হাত নিজের ঠোঁটে এনে স্পর্শ করে নিহারিকা বেগম বললেন, আমার আয়ু কেটে নিয়ে হলেও আল্লাহ তোমাদের দীর্ঘজীবী করুক। সুস্থ থাকো, সুখে থাকো। বলে তিনি আর দাঁড়ালেন না। তন্ময়ীর চোখের টলমল পানিটুকু মুছে দেওয়ার সময়ও করলেন না। ছুটলেন জাহিদ সাহেবের কাছে। চটফট করা মানুষটাকে তিনি কিছুতেই অপেক্ষা করাতে পারেন না। সঙ্গে এত সুন্দর একটা সুসংবাদ ওনাকে না জানিয়ে অপেক্ষায় রাখার মানেও হয় না। নিহারিকা বেগম চলে যেতেই ফাতেমা বেগম তন্ময়ের কাছে গেলেন। তন্ময়ের চোখে টলমলানো জল দেখে তাকে কাছে টেনে নিয়ে বললেন, এত খুশির একটা মুহূর্তে কেউ মন খারাপ করে? পাগল মেয়ে। ইভান ওনার বড় যত্নের নাতি। বংশের বড় নাতি না হলেও বড় ছেলের প্রথম বাচ্চা হিসেবে ছোটবেলা থেকেই তাকে অন্য নজরে দেখে এসেছেন ফাতেমা বেগম। ছেলেটাও ছিল নিভানের পরপর ওনার ঘেঁষা, কিন্তু কিছু ঘটনার কারণে দাদি নাতি সম্পর্কে দূরত্ব এসেছে, যা ওনাকে মর্মাহত করে। সেসব ঘটনায় হয়তো ওনারও দোষ ছিল, যার অনুশোচনা ওনাকে মনে মনে এখন বড্ড পোড়ায়। সেই নাতির ঘর আলো করে এই বংশে নতুন বংশপ্রদীপ আসতে চলেছে। উনি খুব খুশি। খুশি ওনার আচরণে প্রস্ফুটিত হলো। কণ্ঠে সেই খুশি দ্বিগুণ ঢেলে ছেলের বউয়ের উদ্দেশ্যে বললেন, ছোট বৌমা, নাত বইয়ের বাড়িতে খবর পাঠাও, আসতে বলো তাদের। বলো তাদের মেয়ে মা হতে চলেছে। কি বলছো দাদুমা?
ছোট দাদা ভাই বাবা হবে, আমি ফুপিমা হব। আল্লাহ! মান্যতার চমকিত কণ্ঠে সবাই সেদিকে ফিরল। সবার আগে রানী বলল, মান্যমা, আমাদের বাড়িতে নতুন মেহমান আসতে চলেছে। ছোট বৌমা মা হতে চলেছে। আল্লাহ, কতবার যে আলহামদুলিল্লাহ বলছি। চোখে মুখে খুশি ঝরিয়ে কথাগুলো বললেও ভদ্রমহিলার চোখে পানি। এই একটা কারণে ওনার সংসার হয়নি। বন্ধ নারী তিনি, যার এই একটা কারণে সংসার হলো না, কদর করলো না স্বামী নামক লোকটা, ছেড়ে দিয়েছে তাকে। শান্তনা রহমান যেন খুশির মাঝেও রানীর চোখে জলের কারণ বুঝলেন। রানীর পাশে এসে কাঁধে হাত রাখলেন, বিনয়ী কণ্ঠে বললেন, মন খারাপ করছো কেন আপা? তোমাকে কতবার নিষেধ করেছি মন খারাপ করবে না। মানুষের মাঝে অপূর্ণতা, সেগুলো তাদের নিজের হাতের কামায় না। প্রভু চেয়েছে বলেই কিছু অপূর্ণতা দিয়েই তাদের পৃথিবীতে পাঠিয়েছে। তোমার আপন রক্ত নেই তাই বলে কি তুমি সন্তান হারা? এ বাড়িতে তোমার কতগুলো সন্তান, আর তারা সবাই তোমাকে কত ভালোবাসে তুমি জানো না? আরও একজন আসতে চলেছে, মন খারাপ করো না। রানী মুহূর্তে চোখের পানি মুছে ফেলল। হ্যাঁ, তার নিজ সন্তান না থাকলেও এবাড়ির ছেলে মেয়েগুলোকে ওনাকে মা সমতুল্য ভালোবাসে, এ কথা অস্বীকার করার নয়। আর তাদের খুশির মুহূর্তে সে চোখের পানি ফেলে দুঃখ করতে পারে না। ততক্ষণে তন্ময়ীকে নিয়ে ফাতেমা বেগম সোফায় বসলেন। মান্যতাও ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালো, এটা ওটা বলে খুনসুটিতে মাতল। হঠাৎই একটা প্রশ্ন এলো তার মস্তিষ্কে। তন্ময়ীকে মস্করা করে শুধিয়েও বসলো সে। ছোট দাদা ভাই জানে দুষ্টু মশাই বাবা হতে চলেছেন? ইভানের কিছু বইয়ের দরকার ছিল, তাই সকাল সকাল খেয়ে দিয়ে বাইক নিয়ে ছুটে এসেছিল বইয়ের সমগ্র নীল খেতে। কিনে ফিরতে পথে দুজন বন্ধুর সাথে দেখা হলো। তাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে বেলা গড়ালো বুঝতেই পারল না। কফি শপ থেকে বেরিয়ে বন্ধুদের বিদায় দিয়ে বাইকে উঠতে যাচ্ছিল, এমন সময় ফোনটা বেজে উঠল তার। প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে মান্যতার নামটা দেখতে কপাল কুঁচকে এলো। এই মেয়ে প্রয়োজন ছাড়া তাকে ফোন দেয় না, নিশ্চয়ই ভার্সিটি থেকে নিয়ে যেতেই তাকে ফোন করেছে। এখন ইভান কিছুতেই উল্টো রাস্তায় যাবে না। ফোনটা রিসিভ করে মানা করে দেওয়ার আগেই ওপাশ থেকে মান্যতার উচ্ছ্বসিত গলা ভেসে এলো, দাদা ভাই কোথায় তুই? তাড়াতাড়ি বাড়িতে আয়, আর অবশ্যই মিষ্টির দোকানটা বাড়িতে ধরে নিয়ে আসিস। আজ বাড়িতে মহা খুশির দিন। ইতিমধ্যে মান্যতা জানতে পেরেছে ইভান জানে না তার বাবা হওয়ার কথা। তন্ময়ী বারবার নিষেধ করেছে তাকে এখন না জানাতে, তাই আর সরাসরি মান্যতা ইভানকে জানালো না। তবে ইভানের মনে হলো বাড়িতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এদের তো আবার কারণের অভাব লাগে না, যে কোনো একটা কারণ হলে পার্টি সার্টি খাওয়া দাওয়া। মেয়ে লোকের তো খুশির দিবসের শেষ নেই। তাই মান্যতা যতটা উচ্ছ্বসিত গলায় বার্তা জানালো, ইভান ততটাই নিরাশিত গলায় বলল, আমি সকালে লন্ডনে এসেছি। ওমা, এটা বাড়ির কেউ তোকে জানায়নি? আর মিষ্টির দোকান কি তোর শ্বশুরের, যে উঠিয়ে তার বৌমার জন্য বাড়িতে নিয়ে আসবো আর দোকানদার আমাকে কিচ্ছু বলবে না? গাধি একটা। মিষ্টি খেতে ইচ্ছে করছে, ফ্রিজ থেকে বের করে খা। সকালেও আমি ফ্রিজ খুলতেই দেখেছি কয়েক রকম মিষ্টিতে নর্মাল ভরা। খুশির একটা বার্তা দেওয়ার জন্য ফোন করলো, অথচ বরাবরের মতোই কত আবোল তাবোল কথা শুনিয়ে দিল। তাই অসন্তুষ্ট গলায় বলল মান্যতা, দাদা ভাই তুই খুব খারাপ। তা আমি জানি, এই পদবী নতুন নয়। তা কি মহাখুশির সুসংবাদ শুনি? নিশ্চয়ই ত্রিনয় ভাইয়া আমাদের বাড়ির ঝামেলা বানুকে তাড়াতাড়ি তাদের বাড়িতে ট্রান্সফার করার ডেট ফিক্সড করতে এসেছে। সেই খুশিতে আমাদের বাড়ির ঝামেলা বানু মিষ্টি খেতে চাইছে, তাই কি? দাদা ভাই তুই মিষ্টি নিয়ে বাড়িতে আসবি কি আসবি না সেটা তোর ব্যাপার, পরে যেন আফসোস না করিস, বলে দিলাম। আর আমাদের বাড়িতে মহা খুশিতে তোর মিষ্টি না আনলেও আমাদের মিষ্টি খাওয়ার অভাব পড়বে না, বুঝেছিস? ইভান নিজের টাকা বাঁচানোতে কখনো আফসোস করে না। করবি করবি। ইভানকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল মান্যতা। ধাপাত করে বসে পড়ল তন্ময়ীর পাশে। ফের বলল, তোমার বউটা খুব খারাপ। তন্ময়ী হাসলো, ফের বলল, কিন্তু আমি ভরসা বিশেষ দিয়ে বলতে পারছি আমার ভাইটা কিন্তু খুব ভালো, তুমি ঠকবে না, তোমাকে ভীষণ যত্নে রাখবে সে। মান্যতা অপ্রস্তুত হলো। এই কারণে সে একই বাড়িতে থাকা সত্ত্বেও তন্ময়ীর আশেপাশে খুব একটা ঘেঁষে না। মান্যতার সিদ্ধান্তহীনতার কারণে নিজ ভাইয়ের প্রস্তাব আটকে আছে। ভাই ভালো হওয়া সত্ত্বেও সেটা কোনো বোন মেনে নিতে পারে না। মান্যতা সেটা খুব ভালো বুঝে। তন্ময়ী তো জানে না মান্যতা কিসের জন্য সিদ্ধান্তহীনতায় ভুগছে। তবে সিদ্ধান্ত সে স্থির করেছে, শুধু দা ভাই আসার অপেক্ষা। তবে পরিস্থিতি সহজ করতে বলল, আমার ভাইও ভালো,
ওটা আমি এমনি এমনি বলেছি। তন্ময় মিষ্টি হাসলো। মান্যতার ফর্সা কোমল হাতটা নিজের নরম হাতের মুঠোয় নিয়ে বলল, সেটা আমি জানি, তবে আমার ভাইও খারাপ না, আম্মুও না। তুমি আমার ভাই, আমার মায়ের কাছে ভালো থাকবে মান্নু, যেমনটা আমি তোমার বাড়িতে আছি। এতদিন আম্মু যত মেয়ে দেখিয়েছে ভাইয়াকে, ভাইয়া না বলে দিয়েছে। মেয়ে তো দেখা দূরের থাক, সে বিয়ে করতে চায় না। আম্মু অনেক বুঝিয়েছে, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড় থেকেছে। আমি ভেবেছিলাম সত্যি বুঝি ভাইয়া বিয়ে করতে চায় না। আসলে বিষয়টা তা ছিল না, এখন বুঝতে পেরেছি। ও তোমাকে পছন্দ করে। তোমাদের দুর্বল সে আমার অনুষ্ঠানে, সেটা আমি লক্ষ্য করেছি, যা এখন বিশ্বাসে পরিণত হয়েছে। ওর বোন হিসেবে তোমার কাছে অনুরোধ, ওকে ফিরিয়ে দিও না। সত্যি আমার ভাইটা খুব ভালো। ও তোমাকে আভিজাত্যপূর্ণ জীবন দিতে না পারলেও সুখে শান্তিতে রাখার চেষ্টা করবে, ভালোবেসে আদর যত্নে আগলে রাখার চেষ্টা করবে মান্য। ইভান বাড়িতে এলো ঘন্টাখানেক পরে। মান্যতাকে ইচ্ছে মতো পচালেও মিষ্টি সে নিয়ে এসেছে। মান্যতার বিশেষ পছন্দ রসমঞ্জুরি, আর আরও 2 প্রকার মিষ্টি। বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুমে একটা শান্তশিষ্ট উচ্ছ্বাস মুখর পরিবেশ পেল। হট্টগোল না থাকলেও সবাই বেশ হাসি খুশি, আর সবার মধ্যমণি হয়ে বসে আছে তন্ময়ী। মাথা তার নমনীয়, চোখে মুখে লাজুকলতা ভাব। কেন হঠাৎ কি এমন ঘটলো? লজ্জায় লাল হয়ে আছে মেয়েটা। তার সাথে তো বাঘিনীর সম্পর্ক, কিছু বলতে পারে না। ইভানকে সে গিলে খায়। কাল রাতেও তো ঝগড়া হলো দুজনার। একটা প্রশ্নে কত কথা শোনালো তাকে, অথচ বউয়ের ভালো ভেবেই তো প্রশ্ন শুধিয়েছিল, কিন্তু উত্তর মিলল কি? সব কথা কি না জানলে নয়? বউ বলে আমার সবকিছু কি তোমাকে জানতে হবে? আর কত কথা। কাল রাতের কথা মনে পড়তেই নিজেকে কেমন গম্ভীর করে নিল ইভান। হঠাৎ তাকে দেখে মান্যতা লাফিয়ে উঠল, উচ্ছ্বসিত গলায় এগিয়ে এসে বলল, মিষ্টি এনেছিস? হাতের দিকে লক্ষ্য করে ইভানকে কিছু বলতে না দিয়ে মিষ্টির ভারী প্যাকেটটা হাত থেকে নিয়ে নিজ পছন্দের মিষ্টি দেখে মান্যতা দ্বিগুণ খুশি হয়ে পড়ল। মিষ্টি যখন এনেছিস, সুসংবাদটা তোকে দেওয়াই যায়, না হলে তো আমি কাউকে বলতে দেব না ভেবেছিলাম। আর আমার পছন্দের মিষ্টি এনেছিস যখন, তবে শোন, আমি ফুপিমা হতে চলেছি, আর তুই বাবা। বাবা? মান্যতার উচ্ছ্বসিত বাক্যলাপে এত সময় বিরক্তিতে কপাল কুঁচকে থাকা ইভানের কপালের ভাঁজ টনটন হয়ে গেল। বিস্ময়ে নয়নে মান্যতার মুখের দিকে পলকহীন তাকিয়ে রইল। মস্তিষ্কে ধারণ করার চেষ্টা করলো মান্যতা ঠিক কী বলল। মান্যতা ফুপিমা হতে চলেছে, আর সে বাবা। বাবা? বাবা শব্দের মর্মার্থটা মস্তিষ্ক ধারণ করতেই কয়েকজোড়া খুশিতে ভরপুর চোখ আর এক একটা হাস্যোজ্জ্বল মুখ উপেক্ষা করে তন্ময়ীর পানে তাকালো সে। মেয়েটা যেন আগের তুলনায় মাথাটা আরও ঝুঁকে নিয়েছে। ইভানের বিস্ময়ে নজর হঠাৎ শীতল হলো। সেই শীতল নজরে স্থির তন্ময়ীর পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে সবাইকে উপেক্ষা করে বড় বড় কদম ফেলে সিঁড়ি বেয়ে চলে গেল উপরে নিজের রুমে। এই দাদা ভাই, এরকম পালিয়ে গেলে চলবে না। আর শুধু এই মিষ্টিতেও চিড়ে ভিজবে না। আমাদের ট্রিট চাই, ট্রিট। মন্যতা বাড়িতে আসুক, তোকে ধরছি, অপেক্ষা কর। শান্তনা রহমান বললেন, লজ্জা আর ছোট দাদা ভাই, বরং বলো লজ্জারাও ছোট দাদা ভাইকে দেখলে পালাই পালাই করে, উল্টো সে আরো ছোট দাদা ভাইকে দেখলে নিজেই শরমায়। তাই বলো। শান্তনা রহমান হাসলেন, সাথে পাশে বসা সবাই। অথচ কারো হাসির মৃদু ঝলকানিও তন্ময়ীর কানে গেল না। কর্ণগোচর হলো শুধু ইভানের সিঁড়ি বেয়ে উপরে যাওয়া পায়ের শব্দ। সেই শব্দে অকারণে কলিজা মোচড় দিয়ে উঠল তন্ময়ীর। মারাত্মক একটা খবর, অথচ ইভান কোনরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে নীরবে চলে গেল। ইভানের স্বভাবের সঙ্গে এমন নীরবতা মানায়। মান্যতা তো ঠিকই বলেছে, লজ্জা পাওয়ার মতো ছেলে ইভান নয়। তবে সত্যি কি বাবা হওয়ার সুসংবাদে সে খুশি নয়? নাকি তার ভাবনায় সঠিক? এত তাড়াতাড়ি কেউ তাদের জীবনে আসুক এটা চায়নি ইভান? নাকি কালকে রাতের ঝগড়া? নাকি এত বড় একটা নিউজ তার থেকে চাপিয়ে রাখার জন্যে নীরবতা? ইভানকে সে ভয় পায় না, কোনো ক্রমেই না। অথচ আজ কেন জানি মনে মনে ভয় ধরছে তাকে নিয়ে। সংশয় হচ্ছে তার সামনে কি করে দাঁড়াবে। ইভানকে বকবে, তাকে প্রচুর রাগ করবে। করলেও কি ইভানের রাগে কি সে ভয় পায়? পায় না তো। তবুও কেন এত সংশয় মনে? যাই কয়দিন পুষে পুষে বিস্তর হয়েছে। ফ্যানের বাতাসেও কেমন ঘেমে নিয়ে গেল। আধা ঘন্টার বিরতিতে কনফারেন্স রুম থেকে বের হয়ে লিফট ধরল নিভান। গন্তব্য নিজেদের বরাদ্দকৃত হোটেল রুম। রুমের মধ্যে এসে দেখলো কৌড়ি তখনও ঘুমে। কাছে আসতে বুঝলো বউটা তার উঠেছিল, গোসল সেরেছে, খেয়েছে, আবার ঘুমিয়েছে। নিভান ডাকলো 2 বার, তবে মেয়েটা গভীর ঘুমে। একটু পরে নিভানকে আবারও বের হতে হবে। শহরের নাম করা বড় বড় বিজনেসম্যানদের নিয়ে এই কনফারেন্স
নিভানকে সারাদিন ব্যস্ত থাকতে হবে, কৌরিকে আজ সারাদিন সময় দেওয়া হয়ে উঠবে না। বিধায় কৌরির ঘুমটা আর ভাঙল না, বরং ঘুমিয়ে কাটুক, একাকিত্ব আর অনুভব হবে না। কৌরির গায়ের চাদরটা ঠিকঠাক করে দিয়ে উঠে দাঁড়ালো নিভান। তার আগে বউকে এক ধাপ ভালোবাসতে ভুলল না। উঠে দাঁড়িয়ে কিছু একটা ভেবে কৌরির খাবারটা অর্ডার করলো। সে অপেক্ষা করতে লাগলো খাবার আসার। হঠাৎই ফোনটা ভাইব্রেট হলো। কনফারেন্স রুমে ঢোকার আগে ভাইব্রেট করে রেখেছিল নিভান। ফোনটা বের করে দেখলো ইভান ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করলো সে। ওপাশে তখন বুকের মধ্যে অজানা অনুভূতিতে তোলপাড় চলছে ইভানের। তখন তন্ময়ের উপরে রাগ হলেও রুমে এসে কেমন বুক ধরফর অনুভব হতে লাগলো ইভানের। জীবনে কখনো এরকম অনুভব হয়নি। ভালো মন্দ সব বিষয় সবসময় কেমন সে হাসি মজার মধ্যে দিয়ে সলভ করেছে, কিন্তু আজকের বিষয়টা কেমন স্পর্শকাতর। যখনই মান্যতার বলা কথাটা কানে বেজে বেজে উঠছে, সে বাবা হতে চলেছে বাবা, ততবারই ক্ষণে ক্ষণে কলিজা ছটফট করে চলেছে। উত্তেজনায় হৃৎপিণ্ড বারংবার কেঁপে কেঁপে উঠছে তার। নিজের এই অনুভূতি যেন নতুন। সেই নতুন অনুভূতি কিছুতেই তাকে স্থির শান্ত থাকতে দিচ্ছে না। না পারছে তন্ময়ীকে ডেকে শেয়ার করতে। তন্ময় উপরে তার ভীষণ রাগ। ইভান, কথা বলছিস না কেন? দাদা ভাই। কণ্ঠ কেমন এলোমেলো, ডাকটাও স্বাভাবিক লাগলো না নিভারের। কপাল চিন্তায় কুঞ্চিত হলো তার। কৌরির থেকে সরে গিয়ে রুমের খোলা বারান্দায় চলে গেল সে। ভিতরে এসি চলছে। বারান্দায় গিয়ে দরজাটা আটকে দিল। তড়িৎ শুধালো, কি হয়েছে ইভান? বাড়িতে সবাই ঠিক আছে তো? কি হয়েছে ইভান? বাড়িতে সবাই ঠিক আছে তো? সকালে তো মায়ের সঙ্গে কথা হলো, বলেন বাড়িতে সবাই ঠিক আছে? বাড়িতে সবাই ঠিক আছে। তবে কি হয়েছে এমনভাবে কথা? দাদা ভাই, তুমি বড় চাচ্চু হতে যাচ্ছ আর আমি বাবা। কণ্ঠটা কেমন দুর্বল শোনালো। সেই সঙ্গে কথাটা বুঝতেও সময় লাগলো নিভানের। কথাটা ব্রেনে গেঁথে যেতে কিছুটা বিস্ময় নিয়ে সহসা শুধালো সে। কি বলছিস সব এত তাড়াতাড়ি? হয়ে গেছে দাদা ভাই। হাসলো নিভান। মৃদুতর হলেও সেই হাসির শব্দ ইভানের কান পর্যন্ত চলে গেল। সেও হেসে দিল, কেমন অবুঝ বাচ্চাদের মতো শুধালো, তাড়াতাড়ি হয়ে গেছে তাই না দাদা ভাই? তবে আমার বাবা ডাকটা শুনতে একটু অসুবিধা নেই। সে আসুক, আমার প্রাণটা নিয়ে নিলেও পৃথিবীতে আসুক। পাগল বাচ্চা আমার। আদুরে ডাকটাতে ইভান কেমন আরো বাচ্চা হয়ে গেল। ধপাত করে বেডে শুয়ে পড়ল। শুধালো, তুমি খুশি হওনি দাদা ভাই? আরে খুশি না হওয়ার মতো কথা নাকি? আশ্চর্য, আমাদের বাড়িতে কতদিন পর বাচ্চা আসবে, আমার বাচ্চাটার বাচ্চা, আর আমি খুশি হব না? আমি খুব খুশি বাচ্চা। এই তোকে তো অভিবাদন জানা হয়নি। কংগ্রেচুলেশন ভাই। লাভ ইউ দাদা ভাই। থ্যাংক ইউ এর বদলে লাভ ইউ। চোখ বুজে নিল নিভান। ছোটবেলার কিছু স্মৃতি মুহূর্তে মানুষ পটে ভেসে উঠল, যেটাই বলতো ইভানের থেকে ফিরতে উঠতো আর আসতো, লাভ ইউ দাদা ভাই। তখন নিভানও নিজের ভালোবাসা খুব যত্নের সাথে দ্বিগুণ বহিঃপ্রকাশ করত। ইদানিং তার হয় না। দুই ভাইয়ের মধ্যে আরো কিছুক্ষণ বাক্যালাপ হলো। শেষে নিভান বলল, তন্ময়ের দিকে খেয়াল রাখিস। তন্ময়ের দিকে খেয়াল রাখিস। কথাটা বলতে ইভানের হাসি খুশি মুখটা নিভে গেল। সে তো খেয়াল রাখতে চায়, তবে হয়তো মেয়েটা তার খেয়াল নিতে চায় না। সমঝোতার সম্পর্কে হয়তো বাধ্য মেয়েটা মায়ের বাণী মেনে স্বামীর সঙ্গে সমঝোতাই করে নিয়েছে। ইভানকে ভালোবেসে নয়। তবে ইভান মানে দোষ তার। কৌরির ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। চোখ খুলতে প্রচন্ড আলসেমি হলো তার। তবুও কোনো রকম চোখ খুলে ফোনটা হাতে নিতেই দেখলো মান্যতা ফোন দিয়েছে। ফোনটা ধরলো সে। ঘুম ঘুম গলায় শুধালো, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুই ঘুমাচ্ছিলি? তাহলে তো তোকে ডিস্টার্ব করলাম। একদম না, তুমি বলো। এই বৌমনি, তুই তো বড় মাম্মা হতে চলেছিস। কৌরি আশ্চর্য হয়ে উঠে বসলো। সঙ্গে সঙ্গে মাথাটা ঝিমঝিম করে উঠলো তার। মাত্রাতিরিক্ত ঘুমানোর ফল হয়তো। তবুও মাথা চেপে ধরে কৌতূহলী গলায় শুধালো, মানে? আরে এই ছোট দাদা ভাই বাবা হবে, ছোট বৌমনি মা। কৌরি সহসা বলল, বলো কি? হুম। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আমার বিশ্বাস হচ্ছে না আপু। তন্ময় আপু কোথায়? মান্যতা উত্তর দেওয়ার আগেই নাফিম তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তুমি ছোট বৌমনির সঙ্গে পরে কথা বলবে, আগে আমার সঙ্গে কথা বলো। ও বড় বৌমনি, তুমি কবে আসবে? আই মিস ইউ। আমার তোমাকে খুব বেশি বেশি মনে পড়ছে। পাশ থেকে ফোন কাটলো মৌনতা। বৌমনিকে না, বৌমনির ফোনটাকে মনে পড়েছে সেটা বলল। নাফিম প্রতিবাদ জানিয়ে বলল,
একদম ফালতু কথা বলবি না। সত্যি আমার বৌমনিকে খুব মনে পড়ছে। প্রথমে তেজি কণ্ঠে কথাগুলো বললেও পরে কথাগুলো বলতে গিয়ে স্বর নিভে এলো নাফিমের। সেটা বুঝে কৌরি মায়া মায়া কণ্ঠে বলল, আরে আই মিসড ইউ টু নাফিম সোনা। আমি তাড়াতাড়ি চলে আসবো, মন খারাপ করে না কেমন? ওকে বৌমনি, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। আচ্ছা। কৌরি আচ্ছা বলতেই নাফিমের হাত থেকে ফোন কেড়ে নিল মৌনতা। ফোনটা কানে নিয়ে বলল, বৌমনি ভিডিও কলে এসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। কৌরি নিজেকে গুছিয়ে নিয়ে ভিডিও কল করলো। কৌরি বাড়ি থেকে যাবার পরপর কি হয়েছে কি কি ঘটেছে সব উগলে দিতে থাকলো মৌনতা তন্ময়কে ডাকতে গিয়েছিল। ওদের কথার মাঝে এসে পড়ল দুজনে। দুই ননদে বেশ ঘন্টাখানেক বকবক করলো বিভিন্ন আলাপে। কৌরি বাড়িতে ফিরলে কি করে একসাথে সবাই ইভানকে চেপে ধরে রেস্টুরেন্টের বিল বাড়াবে সেটাও পরিকল্পনা করে নিল। শুধু রেস্টুরেন্টের বিল বাড়ানো নয়, ঘুরতেও নিয়ে যেতে হবে সেই পরিকল্পনাও করে ফেললো। কথা শেষ করে আবারও চোখ বুজে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল কৌরি। তার উপর মাথাটা ঝিমঝিমানো থেকে একটু একটু করে ব্যথার উপসর্গ বাড়াচ্ছে। চোখ বুজে বসে থাকা কৌরি সময় জ্ঞান উপেক্ষা করে আবারও নরম বিছানায় গা এলিয়ে দিল। নিস্তব্ধ শীতল পরিবেশ। রুমের মধ্যে স্বল্প আলোর বাল্বটা জ্বলছে। কৌরি মৃদু চোখ খুলে আবারও বুঝে নিল। বুঝতে পারল ধরণীতে রাত নেমেছে, আরও একটা রাত এসেছে তার জীবনে। মুহূর্তে কাল রাতের সময়টা মানসপটে ভেসে উঠল। স্ত্রী হিসেবে ভালোবেসে নিজেকে নিবেদিত করেছিল স্বামীরূপে সেই পুরুষটার বাহুডোরে অস্তিত্বে। আর সেই মানুষটা তাকে মন প্রাণ উজাড় করে সযত্নে ভালোবেসেছে। সে ভালোবাসায় উগ্রতা ছিল না, উশৃঙ্খলতা ছিল না, ছিল নমনীয়তা, কোমল ভাব, যা মানুষটার প্রতি সম্মানবোধ, শ্রদ্ধা, ভালোবাসা বাড়িয়ে দিয়েছে কৌরির। আনমনেই হাসল কৌরি। স্পষ্ট টের পেল মানুষটা রুমের মধ্যে আছে। তার গায়ের তীব্র সুঘ্রাণ চারিপাশটা সুবাসিত হয়ে আছে। এরকম তীব্র সুঘ্রাণ তখনই পাওয়া যায় যখন সে স্বয়ং রুমে উপস্থিত থাকে, না হলে সে বেরিয়ে যেতেই তীক্ষ্ণ ঘ্রাণটা কেমন ম্লান হয়ে যায়। জেগে গিয়েও কৌরি কিছুক্ষণ চুপচাপ পড়ে রইল। আজ সারাটা দিন ঘুমে পার হলো তার। এরকম রেকর্ড করা ঘুম এইটুকু জীবনে তার বহু আছে, তবে আজকের ঘুমটা কেমন যেন চোখ থেকে সরছেই না। চোখ যেন গভীর নিদ্রায় ডুবিয়ে রাখতে চাইছে। তবে ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, আর তার থেকেও প্রয়োজন কাল রাতের পর যে মানুষটাকে দেখা হয়নি তাকে দেখা। তবে মানুষটা কি করছে? শব্দ নেই কেন? মানুষটার সম্মুখীন হওয়া আজ যেন লজ্জার। কৌরি গায়ের চাদরটা সরিয়ে মুখটা ডান পাশে ঘুরিয়ে নিল। মুহূর্তে আবছা আলোয় নজরে পড়ল সোফায় বসা মানুষটাকে। সোফার হেডে মাথা এলিয়ে চোখ বন্ধ, এক পা আরেক পা আঁকড়ে পাজোড়া ছড়িয়ে রাখা সোফায় সম্মুখে কাচের টেবিলের উপরে পায়ের পাশে রাখা খোলা ল্যাপটপটা, হাত জোড়া কোলের মধ্যে রাখা। মানুষটা কি ঘুমিয়ে পড়েছে? কখন এসেছে? এসে তাকে ডেকেছিল কি? কৌরি নিঃশব্দে উঠে বসলো। আগে ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, সেই অনুপাতে ওয়াশরুমে চলে গেল। সেখান থেকে ফিরে দেখলো মানুষটা সেভাবে শুয়ে আছে। তবে কি ঘুমিয়ে পড়ল? পায়ের চলন নমনীয় রেখে ধীর কদমে নিভানের পাশে গিয়ে দাঁড়ালো। সারাদিন মানুষটা খেয়েছে কিনা, কি করেছে, এগুলো খোঁজ খবর রাখা তার দায়িত্ব ছিল না? অথচ সে ঘুমিয়ে কাটিয়ে দিল পুরো দিন। ভেতরে ভেতরে অপরাধ বোধ হলো, সঙ্গে মন খারাপ হলো কৌরি। নিভানকে ডাকবে কি ডাকবে না দোটানায় পড়ল সে। তবে অপেক্ষা করতে হলো না তাকে। চোখ বুজে রেখেই তার হাতটা টেনে ধরল নিভান। কোলের মধ্যে বসিয়ে দিয়ে দুহাতে জড়িয়ে নিল নিজের বলিষ্ঠ চওড়া বুকে। ফের মৃদুস্বরে বলল, ঘুম ভাঙলো তবে? কৌরি উত্তর দিল না, বরং নিজেকে মিশিয়ে নিল মানুষটার বুকে। দুহাতে জড়িয়ে ধরল নিভানের কোমর। নিভান ফের বলল, এত ঘুম? কৌরি এবার হাসলো, নড়ে চড়ে আবারও সেই বলিষ্ঠ বুকে শান্ত হলো। নিভান মাথা উঁচু করে সেই বুকে জড়ানো নারীটাকে একবার দেখলো, চুমু খেলো তার মাথার চুলের ভাঁজে। ফের বলল, এসে কতবার ডাকলাম, উঠলে না? দুপুরে খাওনি কেন? মানুষটা ডেকেছিল। নিজের প্রতি হতাশ হলো কৌরি, তবে উত্তর দিতে দ্বিধা করলো না। বলল, ইচ্ছে করেনি খেতে, একটুও মন চায়নি। আপনি খেয়েছিলেন? কনফারেন্সে লাঞ্চের ব্যবস্থা ছিল, আমাকে খেতে হয়েছিল সেখানে। নিভান সোজা হয়ে বসলো, কৌরিকেও সোজা করে বসালো। বলল, চলো খেয়ে নেবে। ক্ষুধা কৌরিরও লেগেছে, তাই আর দ্বিমত করলো না। নিভান আগেই খাবার অর্ডার দিয়ে রেখেছিল। রুমের লাইট জ্বালিয়ে কৌরি খেতে গিয়ে দেখলো সব ভারী খাবার। কৌরিরও সব কিছুই খেতে মন চাইলো না। বইয়ের মুখ দেখে নিভান যেন তা বুঝে গেল, শুধালো, কি খাবে? সাদা ভাত আর কোনো নর্মাল আইটেম। সাদা ভাত হলেও চলবে, আমার একটু এগুলো খেতে ইচ্ছে করছে না।
নিভানের শুধানোর ভঙ্গিতে কৌরি যেন কেমন হীন বলে দিল। নিভান কৌরির বলার মধ্যে হোটেল ম্যানেজমেন্টে ফোন দিয়ে অর্ডারও করে ফেললো। খাবার আসলে কৌরিকে নিজ হাতে খেতে দিল না নিভান, নিজে সযত্নে খাইয়ে দিল। কৌরি দ্বিমত করলো, শুধু মানুষটাকে দেখে গেল। খুব ক্যাজুয়াল তার ভাবভঙ্গি, যেন কৌরির সঙ্গে সম্পর্ক তার যুগ যুগান্তরে। সে কাছ থেকে যত মানুষটাকে বুঝছে দেখছে ততটাই বিমোহিত হচ্ছে। এত নিখাদ ভালোবাসা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কৌরি সত্যি সৌভাগ্যবতী। ভাবনার এক পর্যায়ে ভেতরে ভেতরে ভীষণ আবেগপ্রবণ হলো কৌরি। নিভানের ভাত মাখানো হাত সরিয়ে দিয়ে হঠাৎই তাকে জড়িয়ে ধরল সে। নিভান একটু অবাক হলো। এক হাতে প্লেট, অন্য হাতে খাবার মাখানো। চেয়েও কৌরির পিঠে হাত রাখতে পারল না, তবে কোমল গলায় শুধালো, কি হয়েছে? কিচ্ছু না, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। দুপুরে খাওনি, এখন এতটুকুতেই শেষ? কৌরি সামান্য মুখ উঁচু করলো, বলল, সত্যি আর খেতে ইচ্ছে করছে না। নিভানও আজ জোর করলো না। কৌরির মসৃণ কপালে চুমু খেতে মুখটা সরিয়ে নিয়ে পুনরায় বুকে রাখলো সে। নিভান হাতে ধরা খাবারের প্লেটটা ধরাসহ কৌরির পিঠ আঁকড়ে ধরলো। সেভাবে এ খাবার খেলো সে। কৌরি সরে যেতে চাইলেও তাকে সরে যেতে দিল না। রাতে খাবার খেয়ে নিভান ভেবেছিল কালকে রাতের মতো কৌরিকে নিয়ে একটু বের হবে, তবে সন্ধ্যা হতেই মাথার মধ্যে কেমন ঝিম ধরা হয়ে রয়েছে তার। তা যেন ক্রমশই বেড়ে চলেছে। তাই ইচ্ছে সত্ত্বেও বের হওয়া হলো না। কৌরিকে বেডে বসিয়ে তার কোলে মাথা রেখে কৌরির হাতটা ডুবিয়ে দিল মাথার ভাঁজে, চুলের মধ্যে। মুখে বলল না কিছু। কৌরিরও নীরবে হাত চলল। নরম হাতের স্পর্শে আরাম বোধ করলো নিভান। চোখ বুজে নিল সে। কিছুটা সময় পার হওয়ার পর কৌরি অনুভব করলো নিভানের ডান পাশের কপালে সোজাসুজি মাথার মধ্যে একটা ডোরাকাটা শক্ত কিছু দাগ, হয়তোবা, যা বারবার হাতে বিচ্ছে। হঠাৎই মনে পড়ল, এই তো কিছুদিন আগে মানুষটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল, কপাল সহ মাথায় ব্যান্ডেজ জড়ানো ছিল। অথচ কৌরি নিভানের কপালে কখনো দাগই দেখেনি। তাহলে কি আঘাতটা মাথায় লেগেছিল? তড়িৎ মুখ নিচু করে ঘন চুলগুলো সরালো সে। মুহূর্তে উন্মুক্ত হলো লম্বা 6টা সেলাইযুক্ত কাটা দাগটা। কৌরি যেন শিওরে উঠল। আঘাতটা তো ছোটখাটো নয়। তখনই কেমন শান্ত গলায় নিভান বলল, এই জায়গাটা তোমার ছোঁয়ার হক নেই, ভালোবাসা দেখানো মানা। কৌরি যেন নিষেধাজ্ঞার কারণটা খুব ভালো করে জানে, তবুও বলল, কেন? কারণ তুমি আমাকে দেখতে যাওনি। কৌরি ক্ষীণস্বরে বলল, আমি যেতে চেয়েছিলাম। নিভান শান্ত অথচ অভিযোগী গলায় বলল, আমিও অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি যাওনি। গ্রহণযোগ্য নহে। কৌরি খুব ইচ্ছা করলো জায়গাটা একটু ভালোবেসে ছুঁয়ে দিতে, কিন্তু নিভানের কথায় নয় লজ্জায় পারল না। শুধু বলল, ওকে। নিভান তড়িৎ চোখ খুললো, কেমন বিস্মিত গলায় শুধালো, ওকে। কৌরি হেসে দিয়ে বলল, তাহলে এই অপরাধী আর কি করবে বলুন? নিভান সহসা কৌরির কোল থেকে মাথা সরিয়ে তাকে টেনে নিয়ে নিজের বুকের নিচে এনে শুইয়ে দিল। এক পল কৌরির খিচে থাকা চোখের দিকে তাকিয়ে মুখ ডুবালো কৌরির গলার ভাঁজে, যেখানে চকচক করছে স্বর্ণের চিকন চেনটা, যা বড়ই আকর্ষণীয়। কৌরি আকস্মিক ঘটনায় স্থির হয়ে গেল। নিভান গলায় মুখ ডুবাতেই শক্ত করে চোখ বুজে নিল। নিভান আপন অনুভূতিতে ডুবে থেকেই বলল, ইটস নট ওকে। আমার অপরাধী, তুমি জানো। আমি মানতে পারি না তুমি আমাকে দেখতে যাওনি। আমি যদি সত্যি মরে যেতাম। তড়িৎ চোখ খুলে নিল কৌরি। হাত দিয়ে মাথা চেপে ধরল নিভানের। সহসা নিভানের বলা ঠোঁট ডুবে গেল কৌরির গলার ভাঁজে। নিভানের কথা বন্ধ হয়ে গেল, যা কৌরি করতে চেয়েছিল। চুপ হয়ে গেল নিভান। কৌরি কেমন অসন্তুষ্ট অভিমানের গলায় বলল, আপনি তো নাফিম নন, তবে কেমন ছেলে মানুষই কথা। মৃত্যু চিরন্তন সত্যি, তাই বলে বারবার বলতে আছে আপনি তো আমার কাছে আছেন, তবু কেন মৃত্যুর কথা? আমি মানতে পারি না তুমি আমাকে দেখতে যাওনি। সরি। কৌরির কণ্ঠ এবার অসহায় দুর্বলের মতো শোনালো। নিভানো আর প্রসঙ্গ বাড়ালো না। চুপ করে কৌরিকে জড়িয়ে শুয়ে রইল। মাথার মধ্যে ব্যথার ঝিমঝিমানিটা এখনো কাটেনি তার। নিভানকে চুপ হতে দেখে কৌরি মাথায় রাখা হাতটা আগের ন্যায় চুলের মধ্যে ডুবিয়ে দিল। ধীরে ধীরে নরম আঙ্গুলগুলো নড়তে লাগলো সেখানে। দুপক্ষের কেউ আর কোনো শব্দ করলো না। গভীর রাত, শীতাতপ নিয়ন্ত্রক রুমটা একদম চুপচাপ, শুধু ঘন নিঃশ্বাসের আওয়াজ ছাড়া দ্বিতীয় কোনো শব্দ নেই। নিভান ঘুমালেও কৌরির চোখে ঘুম নেই। সারাদিন ঘুমানোর ফলে নাকি সে অপরাধ বোধে আছে জানা নেই কৌরির। নিভানের কোমর জড়িয়ে রাখা হাতটা সরিয়ে দিয়ে উঠে বসলো সে। নিষ্প্রভ চোখে আবছা আলোয় নিভানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ফের নিভানের গায়ে চাদরটা ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো নিঃশব্দে। পা ফেলে হোটেলের
খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে ভেসে আসা একদল শীতল হাওয়া ছুঁয়ে দিল তাকে। গায়ের ওড়নাটা শক্ত হাতে জড়িয়ে নিল কৌরি। বাহিরে কালকের মতো তুমুল বর্ষণ না হলেও মৃদুবন্ধ বর্ষণ হচ্ছে, যার একটু একটু ছিটে ফোটা গায়ে এসে লাগলো কৌরির। হোটেল এরিয়া, সমুদ্রের পাড়ে বেলাউঞ্জ খ্যাত সবটা এখনো খোলা। প্রতিবারের ন্যায় ঝলমলে তার রূপ। হালকা পাতলা গানের আওয়াজ ভেসে আসছে সেখান থেকে। কৌরির মনোযোগ সেই ভেসে আসা সুরে নেই। তার মন মস্তিষ্ক জুড়ে নিভানের মাথার কাটা জায়গাটার চিত্রটা ভেসে বেড়াচ্ছে। সত্যি কি সেদিন চাইলে সে যেতে পারতো না মানুষটাকে দেখতে? হয়তো পারতো, তবে ইচ্ছে থাকা সত্ত্বেও না ইচ্ছে থাকাটাকে জোর দেওয়াতে তার আর যাওয়া হয়ে ওঠেনি। মূলত সে ইচ্ছের গুরুত্ব দেয়নি, না হলে যাবার উপায় ঠিক এই বের হতো। মানুষটা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও তার না যাওয়াটা এখনো স্বাভাবিকভাবে নেয়নি, বলতে পারেনি। কৌরির ভীষণ মন খারাপ বাড়ল। নিভান যখন এক কথা বারবার আউড়ে যাচ্ছিল, তুমি আমাকে দেখতে চাওনি, এটা আমি কখনো মানতে পারি না। কথাটাই কেমন যেন নিভানের কণ্ঠে অনুযোগের সাথে সাথে ভারী শোনালো, যা ভার কৌরিকে ভিতরে শান্ত থাকতে দিচ্ছে না। তখন খুব ইচ্ছে হচ্ছিল জায়গাটাকে আদুরে স্পর্শে ছুঁয়ে দিয়ে নিভানের অনুযোগ মেটাতে, কিন্তু পারেনি। আচ্ছা, এখন তো মানুষটা ঘুমিয়ে আছে, তার অভিযোগ মানাতে না পারলেও মনের শান্তির জন্য জায়গাটা একটু ভালোবেসে ছুঁয়ে দিয়ে খায়েশ তো মেটাতে পারবে। ভাবনাটা মাথায় আসতেই কৌরি আর দাঁড়ালো না। ওই মানুষটা তার ভুল দোষ ত্রুটি মন্দ নিয়ে যদি তাকে এত ভালোবাসতে পারে, সে কেন পারবে না, যেখানে মানুষটা তার কাছে ত্রুটিহীন, অসাধারণ। কৌরি রুমে ঢুকে বারান্দায় দরজা আবৃত কাজটা টেনে দিল, গিয়ে বসলো নিভানের পাশে। আলতো হাতে স্পর্শ করলো সেই কাটা জায়গাটা। আবছা আলোয় মাথা নিচু করে খুব কাছে গিয়ে দেখলো কিছুক্ষণ, ফের নিজেকে আর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলো না। মুখ নিচু করে ঠোঁট চুইয়ে দিল সেই জায়গাটায়। গভীর চুমু খেলো সেখানে। ফের ক্ষীণস্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।